জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানি মৃধা। লেজুরভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে নতুন বন্দোবস্তের সূচনা হবে বলে জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। দুপুরে রাজধানীর রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে সদ্য আত্মপ্রকাশিত সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করে। এ সময় কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান বলেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায় সে ব্যাপারে সচেষ্ট থাকবে সংগঠনটি। দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতা কর্মীরা। কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির এ সমন্বয়ের কর্মসূচি পালিত হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জিয়ারত শেষে তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো শিক্ষার প্রতিষ্ঠানে অতীতে ছাত্রদের জিম্মি করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। ছাত্রদের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তারা। জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদেরা জীবন দিয়েছেন এবং যাদের পরিবার এখনো তাদেরকে খুঁজে পায়নি, সে সকল অজ্ঞাত শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। যে দাসত্বের যে কালচার ছিলেন, যে জিম্মি করে রাখার যে কালচার ছিলেন, সেই জিম্মি করে রাখার কালচারকে উপড়ে ফেলে দিয়ে নতুন একটা ব্যবস্থা হাজির করতে চান। ছাত্র সংসদের নামে, ছাত্র রাজনীতির নামে ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদেরকে ইউজ করে যে বিদ্যমান ছাত্র সংগঠনগুলো যেভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন কিংবা নানান রকম কালাকানুন ব্যবহার করে শিক্ষার্থীকে জিম্মি করে রাখতেছে, সেই জিম্মিপনার বিরুদ্ধে গিয়ে নতুন একটা ব্যবস্থা আমরা হাজির করতে চাই। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তাদের গণতন্ত্রের সপক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আর বাংলাদেশ প্রশ্নে কোনো দেশের সাথে আপোষ নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে আলাদা দুটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা। এ সময় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় জানিয়ে জয়নুল আবেদিন বলেন, নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পক্ষে রাখুন। এদিকে দ্রব্যমূল্যের সিন্ডিকেট আগের মতোই শক্তিশালী রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি অনবতিবিলম্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি। এছাড়াও আগের স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত বিপ্লব বিরোধী বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। আগের যে সিন্ডিকেট ছিল এখনো সেই সিন্ডিকেট, কোনো পরিবর্তন হয় না। তাহলে একটা দেশের জন্য, মানুষের জন্য কি এমন পরিবর্তন হবে? মানুষ রাস্তাঘাটে এখন বেড়াতে পারছে না। দয়া করে কারো কথায় কান না দিয়ে জনগণ যেটা চায়, জনগণ চায় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন নিয়েই বাংলাদেশের মানুষকে বাঁচান, বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যান। যারা গণপরিষদ সেকেন্ড রিপাবলিক ইস্যু সামনে আনছে এবং জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন চায়, তারা দেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের দীর্ঘ প্রক্রিয়াকে ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর কাকরাইলে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা এবং নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, যদি চলতি মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হয়, সেক্ষেত্রে গণতান্ত্রিক শক্তিগুলো বসে করণীয় ঠিক করবে। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে তা হবে রাজনৈতিক কৌশলের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে দেশে লুটপাট চালিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতায় এসে পুলিশ ও প্রশাসন ও বিচার বিভাগ সহ সকল সেক্টরকে দলীয়করণ করার মাধ্যমে ফ্যাসিজম প্রতিষ্ঠিত করেছিল শেখ হাসিনা। ছাত্রদের দলের রাজনৈতিক দর্শন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন রিজভী। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন,
তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল সৃষ্টি হয়েছে। গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ, মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। উপদেষ্টা পরিষদ থেকে দল গঠনের কাজ না করে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নুরুল হক নূর এসব কথা বলেন। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল তাতে আজকে ফাটল ধরেছে, বিভাজন সৃষ্টি হয়েছে, যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। রমজানের বাজারে লেবুর হালি শতক পেরিয়েছে। শসা বেগুনে কাটেনি অস্বস্তি। অন্যদিকে এখনও স্বাভাবিক হয়নি তেলের বাজার, যদিও ছোলা চিনি সহ অনেক পণ্যের দামই স্থিতিশীল আছে। শনিবার সকাল থেকেই বাজারে ভিড় করেন ক্রেতারা। রমজানে শসা বেগুন লেবুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সপ্তাহখানেক আগে যে শসা কেজিতে বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকায় আজ 100 টাকা ছাড়িয়েছে। গত সপ্তাহে লেবুর হালি বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকায়। রমজানের সুযোগ নিয়ে এক লাফে সেটি দ্বিগুণ হয়ে গেছে। এছাড়া যেখানে আগে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হতো 170 থেকে 180 টাকা, আর এখন বিক্রি হচ্ছে 200 টাকা দরে। 750 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রায় সব ধরনের মাছের দামও বেড়েছে 150 থেকে 300 টাকা। ক্রেতারা বলছেন রমজানের বাজার স্বাভাবিক রাখতে আরও কঠোর নজরদারি দরকার। শসা লেবু আর হলো বেগুন, এগুলোর দামটা একটু বেশি। যেরকম হলো বর্তমানে সামনে রোজা আসতেছে, মানে এই মৌসুমে মানে যায় মানে একটু দামটা বাড়তেই থাকে। কার কাছ থেকে ব্যবসা করতে পারবে, কে কার কাছ থেকে ঠকিয়ে মানে মুনাফা অর্জন করতে হবে সেদিকে সবার নজর। ব্যবসায়ীরাও মানে রমজানের যে আদর্শ সেদিক থেকে সরে গিয়ে তারা শুধু মুনাফার পিছনে দৌড়ায়। যেগুলো বড় মাছ আপনার কিনছি আপনার আগে 600 টাকা করে, এগুলা কিনতে আছে আপনার 650 করে। বিত্তবান যারা আছেন তারাই মাছ মাংস খাচ্ছেন, মধ্যবিত্ত যারা বা নিম্ন মানের লোকরা যারা আছেন তারা কিন্তু খেতে পারছেন না ঠিক করে। সারা দেশে নিত্যপণ্য ও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী ও টাস্ক ফোর্স কমিটি। সকালে টাঙ্গাইল ও নাটোরের খুচরা ও পাইকারি দোকানগুলোতে অভিযান চালানো হয়। টাঙ্গাইলের অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম ভোজ্য তেলের সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনীর অভিযান করা হয়। তবে এ সময় বাড়তি দামে বিক্রির কোনো প্রমাণ পায়নি। তাই কোনো ব্যবসায়ীকে জরিমানা না করে রমজানে ভোজ্য তেলে ব্যবসায়ীদের বাড়তি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। এদিকে নাটোরে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে অভিযান চালায় টাস্ক ফোর্স কমিটি। অভিযান চলাকালে বাড়তি দাম রাখাসহ নানা অনিয়মের দায়ে 15,000 টাকা জরিমানা করা হয় ব্যবসায়ীদের। জাটকা রক্ষায় পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদীর 5টি অভয়াশ্রমে শুরু হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। মার্চ এপ্রিল 2 মাস নদীতে কোনো জাল ফেলতে পারবেন না জেলেরা। নিষেধাজ্ঞার প্রথম দিন সকাল থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে টহল কার্যক্রম চালায় নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় নদীতে কোনো জেলে নৌকা দেখতে পাওয়া যায়নি। মতলব উত্তরের ঘটনা থেকে হামছড়ের চর ভৈরব পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার আওতায় থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে প্রত্যেক জেলেকে
4 মাসে 40 কেজি করে চাল সহায়তা দিবে। এদিকে ভোলার ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত মেঘনার 90 কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটারের অভয়াশ্রম এলাকায়ও থাকবে নিষেধাজ্ঞার আওতায়। এ সময় সকল প্রকার মাছ ধরা, বিপণন ও সংরক্ষণ বন্ধ থাকবে। অভিযান সফল করতে জেলেদের দ্রুত বরাদ্দ সহ এনজিও ঋণও বন্ধ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ রমজানের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারলে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রমজানের ভাব গাম্ভীর্য রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন যারা বাজারে সিন্ডিকেট করে তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনে অপারেশন ডেভিল হান্ট শুরু করতে হবে। সরকারের জন্য এই মাস একটা বড় পরীক্ষা মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচারের যারা জড়িত তাদের খুঁজে বের করার আহ্বান জানান। এ সময় যানজট নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে আগের যে কোনো রমজানের তুলনায় ভালো সময়ের প্রত্যাশা করেন তিনি। আপনারা জানেন যে থানা ভিত্তিক কারা ছিনতাইকারী, কারা এই সমস্ত অপরাধ করে, কারা চাঁদাবাজি করে, কারা এই সমস্ত জায়গায় দ্রব্যমূল্য বাড়ানোর জন্য নানা ধরনের চাপ প্রয়োগ করে, এদের কম বেশি সবাই আমরা জানি। সামাজিকভাবে সহযোগিতা করলে এদেরকে ধরাও যাবে। এই সমস্ত ব্যাপারে আমরা সরকারকে আগাম সতর্ক করছি। আবারও বলছি, এইটা আপনাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনারা পাশ করতে না পারেন তাহলে আমরা ধরে নেব আপনাদের অধীনে একটা নির্বাচন চালানো, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পিরোজপুরে 5টি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের যে ডিসি যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস, এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তোবা এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে। আমি এখানে দ্ব্যর্থকণ্ঠে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। যেটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি, ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকেই পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন। এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন। কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ, কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এখানে কোনো মনিটরিং ইনভলভমেন্ট ডিসির কর্তৃপক্ষের মধ্যে ছিল না। এবং আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আরও কোথাও রিপিট হয়েছে কিনা। বাট এইখানে আমরা বলছি, আমি ক্যাবিনেট সেক্রেটারির সাথেও কথা বলেছি, এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের কোনো রোল নাই। ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে, ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান। তো সেই জায়গায় আমরা মনে করে যে এই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত আমরা মনে করি। এই বিষয়ে আর আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে বলতে পারেন। সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং কথা ছিলাম সেখানে। এখন চারদিকে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি।
আসন্ন রমজানেও বিশেষ অভিযান শুরুর কথা জানিয়েছে নিরাপত্তা সংস্থাটি। শনিবার এক সংবাদ সম্মেলনে কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশের কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু হচ্ছে। এ সময় শপিং মল, ব্যাংক, বিমা, রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট সহ অন্যান্য জায়গায় মানুষের উপস্থিতি বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। চোর ডাকাত ছিনতাইকারীদের বেশিরভাগ 15 থেকে 30 বছরের উল্লেখ করে তিনি বলেন, তাদের অনেকেই কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তবে ছোট বড় যে কোনো অপরাধ ও অপরাধীরা ক্ষেত্রে ডিবির জিরো টলারেন্স নীতি থাকবে। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। নতুন ব্যাটালিয়ন গঠনের কারণে উখিয়া সীমান্তে বিশৃঙ্খলা নিরসনের পাশাপাশি নিরাপত্তা জোরদার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সীমান্তের নিয়ন্ত্রণে আরাকান আর্মির হাতে থাকায় বাংলাদেশকে মিয়ানমার সরকার সহ উভয় পক্ষের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে বলে জানান তিনি। সকালে কক্সবাজারে বিজিবির উখিয়ায় এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকাল 10টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় উঠে আসে মিয়ানমার বাংলাদেশের বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়। এ সময় উপদেষ্টা জানান, মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্য স্বাভাবিক করা সহ উদ্ভূত সমস্যা সমাধানে কাজ করছে সরকার। সভা শেষে কক্সবাজার ব্যাটালিয়ন 34-এর প্রশিক্ষণ মাঠে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন 64 স্টেশন সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারের এলাকা ধরেন সে থেকে মাল শীত হয়ে থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এদিক দিয়ে ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে। যোগাযোগ দোনোজনের সাথেই রাখতে হচ্ছে, ফর্মালি এবং ইনফর্মালি। 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। আমরা যদি তাদের বিরোধ দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক কৃষক নিহত হয়েছে। গত রাতে কসবা উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এই হত্যাকাণ্ড হয়। নিহত স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কৃষক আলামিনের একটি গরু সীমান্তের ওপারে চলে যায়। এ সময় গরুটি আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতীয় একটি হাসপাতালে নিয়ে যায় তারা। পরে রাত 9টার দিকে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, আমিনের মরদেহ ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। শরীয়তপুরের তেঁতুলি এলাকায় 8 জনকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা, এ সময় 2 জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। শুক্রবার রাত 11টায় শহরের কীর্তিনাশা নদীতে স্পিড বোট চালিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের বাধার মুখে পড়ে চক্রের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, এই সময় এলো পাথরে গুলি ও হাত বোমা ছোড়ে তারা। এলাকার ডাকাতের উপস্থিতি খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাইকিং করা হয় আশপাশের এলাকাতেও। মুহূর্তে শত শত মানুষ ডাকাতদের ঘিরে ফেলে। বিক্ষুব্ধ মানুষের 8 জনকে আটক করে গণধোলাই দেয়। পরে ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে আর হাত বোমায় আহত হয় স্থানীয় 4 জন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় 5 জন ও 2 জন স্থানীয়কে ঢাকায় পাঠানো হয়েছে। এই যে ডাকাতরা ওই মাদারীপুরের রাজারচর থেকে আমাদের শরীয়তপুরে আঙ্গারিয়া হয়ে রাজনগরের দিকে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা এই বিষয়টা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল পার্টি আছে এদেরকে বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট করি। এক পর্যায়ে তাদেরকে বিভিন্ন স্থান থেকে ধৃত করে আর কি, এবং ধৃত করার পরে তাদেরকে আমরা যেটা জানতে পারি যে তাদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে।
সাভারের আশুলিয়ায় বন্ধ থাকা ম্যাকপাই সোয়েটারের কারখানায় ডাকাতি হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে শনিবার ভোর ৪টা পর্যন্ত কারখানায় ডাকাতি হয়। উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারখানার পরিচালক জানান, রাত ৮টার দিকে কারখানায় অস্ত্র হাতে প্রবেশ করে প্রায় ৪০ সদস্যের একদল ডাকাত। এ সময় কারখানার নিরাপত্তা কর্মী সহ ৭ জনকে একটি রুমে আটকে রেখে মারধর করেন তারা। লুট করে নিয়ে যায় বিভিন্ন মেশিন সহ প্রায় ৫ কোটি টাকার মালামাল। শিল্প পুলিশ বলছে ডাকাতদের আটকের চেষ্টা চলছে। এদিকে এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এদিকে পাবনায় সড়কে গাছ ফেলে অন্তত ৪০টি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেওয়া হয়েছে নগদ টাকা ও মুঠোফোন সহ অন্যান্য জিনিসপত্র। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন। পুলিশ জানায়, গত মধ্যরাতে পাবনা সাথিয়ায় আঞ্চলিক মহাসড়কে ছেসনিয়ায় ব্রিজ এলাকায় গাছের গুঁড়ি ফেলে পণ্যবাহী একটি ট্রাক গতিরোধ করে একদল ডাকাত। এরপর একে একে আটকায় বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ প্রায় ৪০টি যানবাহন। গাড়ির দরজা খুলতে দেরি হয় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তারা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় মুঠোফোন, নগদ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র। ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রচন্ড কুয়াশা ছিল, একটা ট্রাক দাঁড়ায়, আমি মনে করছি যে কি না কি জাম, হঠাৎ করে জাম আছে, মাথা বের করে দেখি যে ডাল পড়ে আছে, মনে করলাম হয়তো মরা ডাল পড়ছে। বের করার সাথে সাথেই আমাকে এসে হাসপাতাল ধরে, হচ্ছে পিছনে একটা হাইক্স আসে, দৌড় পারি ওরা ওইদিকে যায়, এ কালু হাইক্স আইছে তাড়াতাড়ি যায়, ওখানে যায়, ওপরে মারধর করে, এ বিদেশগামী। বগুড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত মেয়ের নাম সকিনা ও তার মায়ের নাম আনোয়ারা বেগম। স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে সকিনার বিচ্ছেদ হয় ১ মাস আগে। শুক্রবার রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা মা মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান সকিনা। আর আজ সকালে মৃত্যু হয় আনোয়ারা। এ ঘটনায় সকিনার আগের স্বামী রুবেলকে গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে। সকালে উপজেলার রয়রা গ্রামে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য আবু সালে মুসার সাথে একই এলাকার মোকাদ্দেসের হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে মোকাদ্দেসের সমর্থক দুজনের কথা কাটাকাটি হয়। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের মধ্যে ৩৫ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম থানা থেকে লুট হওয়া অস্ত্র, গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, পাহাড়তলী থানার রানীরাজ মণিঘাট গোলচত্বর এলাকায় ডাকাতের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি রিভলভার ও ৬ রাউন্ড গুলিসহ জামাল মাইনুর নামে ২ জনকে গ্রেফতার করা হয়। তবে পালিয়ে যায় বেশ কয়েকজন দুর্বৃত্ত। এ সময় সেখান থেকে ছুরি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হয় রিভলভার। পাহাড়তলী ঘটনায় লুট হওয়া অস্ত্র বলে জানায় পুলিশ। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। দায়িত্ব গ্রহণ করেছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
সকালে রাজধানীর একটি হোটেলে হাবের 2025-27 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব তুলে দেন হাবের প্রশাসক দাউদুল ইসলাম। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিটির কাছেও দায়িত্ব হস্তান্তর করা হয়। গত 22 ফেব্রুয়ারি হাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ গোলাম সরোয়ার ও ফরিদ আহমেদ মজুমদারের নেতৃত্বাধীন হাব ঐক্য কল্যাণ পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়। চলতি মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অপরিবর্তিত থাকছে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আদেশে বরাতে শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুসারে লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা রাখা হয়েছে। পেট্রোলের দাম লিটার প্রতি 122 টাকা ও অকটেনের দাম 126 টাকা রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার। গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। সকালে টঙ্গীর বিআরটিএ ওভারে অবরোধ করেন বিক্ষুব্ধরা। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর আশ্বাসে প্রায় 1 ঘন্টা পর অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী বলেন, টঙ্গী বাজার থেকে রাজধানীর অধিকাংশ ব্যবসায়ী পাইকারি মালামাল নিয়ে যান, কিন্তু তুরাগ নদীর ওপারের বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় ব্রিজটি। ফলে বাজারের ব্যবসায়ীরা আর্থিক লোকসানের মুখে পড়েছেন। তাই দ্রুত তুরাগ নদীর উপর বেইলি ব্রিজ স্থাপনের দাবি জানান তারা। অবরোধের ফলে ঢাকা ও ময়মনসিংহের মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র স্থাপন করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে শুরু হওয়া এই ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা 1215টি। আবেদন করেছেন 1,09,081 জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 89 জন শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ইউনিট মিলিয়ে আসন 4,926টি। বিপরীতে মোট আবেদন জমা পড়েছে 2,71,239টি। ভর্তি পরীক্ষা শেষ হবে 24 মার্চ। উপ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চবি ক্যাম্পাসই অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঘিরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে অসৎ উপায়ে অবলম্বনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রতিটি ভর্তি পরীক্ষার্থী নিরাপদভাবে আমাদের ক্যাম্পাসে এসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই যাবতীয় ব্যবস্থা আমরা সুচারুভাবে সম্পন্ন করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেভাবে অনুষ্ঠিত হচ্ছে একইভাবে ঢাকায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা আমাদের টিম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহায়তা নিয়ে কাজ করছে এবং আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে অন্তত 5-7 দিন বিভিন্ন পর্ষদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছি। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে শেষ হলো ট্রাম্প জেলেনস্কি বৈঠক। দুই নেতার কাদা ছোড়াছুড়িতে বাতিল হয় দুর্লভ খনিজ চুক্তি, এমনকি যৌথ সংবাদ সম্মেলনও। চুক্তির বিনিময়ে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে ট্রাম্পের অস্বীকৃতিতে শুরু হয় দ্বন্দ্বের সূত্রপাত। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দেন, চুক্তি না হলে ইউক্রেনকে সহায়তা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। এ সময় জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন ট্রাম্প। অপরদিকে জেলেনস্কি পরিষ্কার করে বলেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া অস্ত্রবিরতি মানবে না কিয়েভ। এক পর্যায়ে এই বাকযুদ্ধে যোগ দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওভাল অফিসে বসে ট্রাম্পের সঙ্গে কথা কাটাকে অসম্মানজনক বলেও মন্তব্য করেন তিনি। বিসিবির প্রতিবেদন বলছে, ইউক্রেনীয় প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে ত্যাগ করতে বলেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি শান্তি চাইছেন না,
মন পরিবর্তন করলে হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। অন্যদিকে জেলেনস্কি দাবি শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত থাকলেও নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি অসম্ভব। ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির আলোচিত বৈঠকের পর দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব। এক রুশপন্থী হাঙ্গেরি ছাড়া পুরো ইউরোপ সমর্থন দিচ্ছে ইউক্রেনকে। কানাডা, জার্মানি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার কাছ থেকেও মিলছে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। পশ্চিমা নেতারা বলছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে সাহসিকতার পরিচয় দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এমনকি সাংবাদিকদের তির্যক মন্তব্যের পরও রাশিয়ার সঙ্গে সমঝোতার প্রশ্নে আপোষহীন ছিলেন ভলোদিমির জেলেনস্কি। নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া খনিজ চুক্তি হবে না বলেও নিজের অবস্থান ধরে রাখেন তিনি। আর এতেই বিশ্ব নেতাদের সমর্থন গেছে জেলেনস্কির ঝুলিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখবে প্যারিস। সমর্থনের বিষয়ে একই আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার দাবি অবৈধ ও অযৌক্তিক রুশ আগ্রাসনের বিরুদ্ধে 3 বছর ধরে দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের দীর্ঘস্থায়ী শান্তির জন্য কিয়েভের পাশে থাকার স্বীকার করেছেন ইউ প্রেসিডেন্ট। সমর্থন মিলেছে জার্মান চ্যান্সেলর, সুইডিশ প্রধানমন্ত্রী, পোলিশ প্রধানমন্ত্রী ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের উপর আপিল বিভাগও বহাল রইল নিষেধাজ্ঞা। আদেশটিকে অসাংবিধানিক উল্লেখ করে নিষেধাজ্ঞা বহালের রায় দেন ভার্জিনিয়ার একটি আদালত। বিচারক জানান, ট্রাম্প অতীতেও সংবিধানের অপব্যাখ্যার প্রয়াস চালিয়েছেন, যা প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। এদিকে 7,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন সামাজিক সুরক্ষা প্রশাসন। এছাড়াও সরকারি সংস্থাটির আঞ্চলিক দপ্তর 10 থেকে 4-এ নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেটরা। গেল 18 ফেব্রুয়ারি নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচন কমিশনের উপর হোয়াইট হাউসের ক্ষমতা বাড়ান মার্কিন প্রেসিডেন্ট। গাজা উপত্যকায় 42 দিনের যুদ্ধবিরতি শেষ হচ্ছে শনিবার। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষের পর যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় আসেনি কোনো সিদ্ধান্ত। হামাসের শর্ত মেনে গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার না করে উল্টো সামরিক উপস্থিতি জোরদার পরিকল্পনা করছে তেল আবিব। এই যুদ্ধকে উস্কে দিতে যুক্তরাষ্ট্র নতুন করে তেল আবিবকে দিচ্ছে আরও $300 কোটি সামরিক সহায়তা। ধাপে ধাপে দেওয়া হবে এই সহায়তা। তেল আবিব 2,000 পাউন্ডের বোমা ও 4,000 ক্লাস্টার বোমাসহ অন্যান্য অস্ত্র দেবে ওয়াশিংটন। পেসগান জানায় 2026 সালে সরবরাহ শুরু হবে এই সমন্তরের। এর মধ্যে কিছু অস্ত্র দেওয়া হবে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে। দ্বিতীয় প্যাকেজের মধ্যে রয়েছে $67 কোটি 5,000 পিস 1,000 পাউন্ডের বোমাও। তৃতীয় ধাপের $29 কোটি অস্ত্র সহায়তাও আওতায় থাকছে ক্যাটারপিলার বুলডোজার। এদিকে যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল না হওয়ার পরপরই ইসরায়েল প্রস্তাব দিয়েছে গাজায় যুদ্ধের আগের তুলনায় সামরিক উপস্থিতি বাড়ানো হবে। পুরো পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বলছে আগামী সপ্তাহে কায়েভের আরব লীগের সম্মেলনে অংশ নেবেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। মিয়ানমারের মিয়াওয়াদি শহরে স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ইন্দোনেশিয়ার নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 84 জন ইন্দোনেশিয়ার নাগরিককে ব্যাংককের বিমানবন্দর থেকে 3টি ভিন্ন ফ্লাইটে দেশে পাঠানো হয়। এর আগে তাদের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল। থাইল্যান্ডে অনেক বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ার নাগরিকদের কম্বোডিয়ায় আর মিয়ানমারে স্ক্যাম সেন্টারে রাখা হয়। 16 ঘন্টা কাজ করানোর পাশাপাশি তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। টার্গেট পূরণ করতে না পারলে নেমে আসতো ভয়াবহ বিপর্যয়। মিয়ানমারে দিন দিন বাড়ছে স্ক্যাম সেন্টারের উদ্ধার হওয়া বিভিন্ন দেশের নাগরিক। এখন পর্যন্ত 7,000 মানুষকে উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার সরকার এ বিষয়ে তদন্ত করছে।
2023 সালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 57 জনের মৃত্যুর প্রতিবাদে গ্রিসে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। শুক্রবার পার্লামেন্টে এই বিক্ষোভে অংশ নেয় দেশের শত শত মানুষ। এ সময় বিক্ষুব্ধ হয়ে এথেলে আবর্জনার ভাগাড়ে আগুন ধরিয়ে দেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত হয়। সাধারণ মানুষের দাবি 2 বছর পরও সেই দুর্ঘটনার নেপথ্যের কারণ জানতে পারেননি তারা। 2023 সালের 28 ফেব্রুয়ারি গ্রিসের মধ্যাঞ্চলে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহিনী ট্রেনের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক মানুষ প্রাণ যায়। এ দুর্ঘটনার জন্য বরাবরই দেশের অবকাঠামো দুর্বলতাকে দায়ী করছেন সাধারণ মানুষ। ভারতের হিমাচল প্রদেশে তুষার ধসে নিহত হয়েছে 4 নির্মাণ শ্রমিক। এখনও নিখোঁজ রয়েছে 5 জন। ভারী তুষারপাত ও বৃষ্টির প্রভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে কাশ্মীরের সঙ্গে গোটা ভারতের যোগাযোগ। বন্ধ হয়েছে কাশ্মীরের সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের সড়কপথ। যোগাযোগের প্রধান রাস্তা শ্রীনগর জম্মু ন্যাশনাল হাইওয়ে। স্থলপথের পাশাপাশি ব্যাহত হয়েছে রেল ও বিমান চলাচল। বৈরী আবহাওয়ায় জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। কাশ্মীরের রিসোর্ট ও হোটেলগুলোতে আটকা পড়েছেন দেশি বিদেশি হাজারো পর্যটক। সেই সঙ্গে তুষারপাতের কারণে হিমাচল ও উত্তরাখণ্ডের বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে কয়েক হাজার বাস, ট্রাক ও প্রাইভেট গাড়ি। উত্তরাখণ্ডের চামেলি জেলার মানা গ্রামে তুষারে কবলে পড়েছেন 57 নির্মাণ শ্রমিক। মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ শুরু হয়ে গেছে সিয়াম সাধনার মাস। শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় রাতে তারাবির নামাজ আদায় এবং শেষ প্রহরে সেহরি খেয়ে রোজা শুরু করেন মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল সহ বিশ্বের বেশিরভাগ অঞ্চলের কোটি ধর্মপ্রাণ মুসলিম। রমজানের মাস জুড়ে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে দিনভর বিরত থাকবেন সব ধরনের খাবার গ্রহণ ও পানীয় পান করা থেকে। সিরিয়ার রাজধানীর দামেস্কে কাসিনিউ পর্বতের চূড়া থেকে টেলিস্কোপ দিয়ে রমজানের চাঁদ দেখেন সিরীয় জ্যোতির্বিজ্ঞানীর সমিতির সদস্যরা। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার রাজধানীর জাকার্তায় ইস্তিক্লালের মসজিদের তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয় পরের দিনের রোজা রাখার আনুষ্ঠানিকতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার পাশাপাশি আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে রমজান শুরু হয়। অবরুদ্ধ পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের জন্য। অন্যান্য বছরের এ সময় বাজারের দাম ফেলার জায়গা না থাকলেও এবছর তীব্র অনিরাপদ পরিস্থিতি। বাজারে মানুষ ভিড় কম। শহরের অন্যের ঝলকানিত রমজানের সাজসজ্জাও চোখে পড়ার মতো। গাজার ধ্বংসস্তূপে স্বজনহারা ফিলিস্তিনিরা বুকে পাথর বেঁধে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করলেও সীমান্তের উপর দৃশ্যপট ভিন্ন। পবিত্র মাসটিতে উৎসব মুখর সাজে সেজেছে মিশরের নগরী। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ টি-20তে খেলতে যাচ্ছেন সাকিব। 10 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এশিয়ান স্টার্সের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে শারীরিক ক্লান্তির ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। সাকিবকে না রেখে খেসারত দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। অন্যদিকে মুখে সংস্কার স্লোগান দিলেও এখনও পুরনোদের নিয়েই চলছে বিসিবির সকল কার্যক্রম বলে জানিয়েছেন দেশের কিংবদন্তি সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে শারীরিক ক্লান্তি ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। সাকিবকে না রেখার খেসারত দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। অন্যদিকে মুখে সংস্কারের স্লোগান দিলেও এখনও পুরানোদের নিয়েই চলছে বিসিবির সকল কার্যক্রম বলে জানিয়েছেন দেশের কিংবদন্তি সাবেক স্পিনার মোহাম্মদ রফিক।
হতাশ হলো যে আমাদের বাংলাদেশে যেভাবে গিয়েছিল কনফারেন্স নিয়ে, কিন্তু দেখা যায় আমরা দুর্ভাগ্য যে ওই কনফারেন্স নিয়ে আমরা ফিরতে পারিনি। ল্যাকিং সবচেয়ে বড় আমি বলবো যে প্লেয়াররা খুব টায়ার্ড ছিল। রাজনীতির পার্টটা আলাদা থাক, বাট আমার ক্রিকেট পার্টটা আলাদা দেখতে হবে অবশ্যই। কারণ কি এখন সাকিবরা যদি মনে করেন যে না আপনার ওই রাজনীতিভাবে যদি আপনি এটা জড়ায়, ওই চিন্তা করার টাকা নিচ্ছে। বাট আবার আরেকটা সিলেক্টর যেটা বলছে যে ওকে ব্যাটসম্যান হিসাবে নেবো না, ওই করো, তাহলে আপনার ওর জায়গায় ব্যাটসম্যানটা কোথায়? ওর জায়গায় আপনি একটা প্লেয়ার তৈরি করে দেখেন না। নতুন দেশ হয়েছে, নতুন বোর্ড হবে, নতুন বোর্ডে কোথায় নতুন লোক এটা আমাকে বলেন। তারা কি আগে বোর্ডের আন্ডারে চাকরি করে নাই? আপনি ফাইম স্যার কি আগে বোর্ডের আন্ডারে, ফারুক কি আগের বোর্ডের আন্ডারে যেতে, তারা তো ঘুরে তারাই। তা আপনি এখানে নতুন কি দেখবেন? আর নতুন ক্যালেন্ডার কোথাতে তোর হবে? শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।